আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে মিনাপুলিতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। আশুলিয়ায় 6 জনকে হত্যার পর পোড়ানো মামলার প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, আওয়ামী লীগের বিচারের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত মন্তব্য। সংবিধান সংস্কারে 24 ও 71কে এক কাতারে রাখা সমর্থন করে না বিএনপি, জাতীয় ঐক্যমত্য কমিশনে দলের মতামত জমা। সংস্কার নয়, নতুন সংবিধান চায় জাতীয় নাগরিক পার্টি, 72-এর সংবিধান দাঁড়িয়ে আছে, মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের বিরুদ্ধে বলে দাবি। ঢাকায় ইনভেস্টমেন্ট সামিট 7 থেকে 10 এপ্রিল, বিশ্বের সাথে বিনিয়োগের পাইপলাইন তৈরি হবে বলে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের আশা। এবং সুন্দরবনে চাঁদপাই রেঞ্জের আগুন নিভেছে 25 ঘন্টা পর, ফায়ার সার্ভিসের 6 ইউনিটের সাথে বন বিভাগ ও স্বেচ্ছাসেবীদের চেষ্টা। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে সন্দীপবাসীর যাতায়াতে সোমবার বাণিজ্যিক ফেরি চালুর খবর। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salar Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় আশুলিয়ায় 6 জনকে হত্যার পর পুড়িয়ে দেওয়ার ঘটনায় করা মামলার প্রতিবেদন পেয়েছে প্রসিকিউশন। তদন্ত সংস্থার কাছ থেকে আগামী মাসে আরও 3-4টি প্রতিবেদন পাওয়া যাবে বলে জানান তারা। চিফ প্রসিকিউটর বলেছেন, জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে কিনা তা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। মাজহারুল হক মান্না জানাচ্ছেন। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, পরে গণ অভ্যুত্থানের সময় 1000-এর বেশি মানুষ নিহত হন। এই ঘটনাগুলোকে মানবতাবিরোধী অপরাধের বিবেচনায় 23টি মামলা হয়েছে। এতে শেখ হাসিনা, বিগত সরকারের মন্ত্রী, আওয়ামী লীগের নেতাকর্মী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আসামি করা হয়েছে। প্রথমবারের মতো একটি মামলা তদন্ত শেষ করার কথা জানিয়েছে প্রসিকিউশন। প্রথমত হচ্ছে একটা রিপোর্ট আমাদের হাতে চলে এসেছে, বাকি 3 থেকে 4টা মামলার তদন্তের ফিনিশিং টাচ চলছে এবং এটা আশা করছি ঈদের পরপরই আমাদের হাতে এই রিপোর্টগুলো চলে আসবে। এই রিপোর্টগুলো আসার সাথে সাথেই আমরা পর্যালোচনা করে আনুষ্ঠানিক যে অভিযোগ অর্থাৎ ফর্মাল চার্জ আমরা দাখিল করে ফেলব এবং ফর্মাল চার্জ দাখিলের মধ্য দিয়ে কিন্তু আনুষ্ঠানিক বিচারের যাত্রাটা শুরু হবে। দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিয়েও কথা বলেন চিফ প্রসিকিউটর। কিন্তু এইটা রাজনৈতিক দল হিসেবে কোনো দলকে বিচারের মুখোমুখি করা হবে কিনা সেটা রাজনৈতিকভাবে সরকার যদি সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে এটা সম্ভব। কিন্তু আমরা আমাদের প্রধান ফোকাসটা এখন হচ্ছে অপরাধী যারা গ্রাউন্ড লেভেলে যেভাবে অপরাধটা করেছেন সেই অপরাধীদের পেছনে এবং অপরাধের পেছনে আমরা দৌড়াচ্ছি। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, ওই সময়ে যারা অপরাধ করেছেন তাদের বিচারের বিষয়ে প্রাধান্য দেওয়া হচ্ছে। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। জাতীয় ঐক্যমত্য কমিশনে সংস্কার সুপারিশের উপর মতামত জমা দিয়ে বিএনপি জানিয়েছে, সংবিধান সংস্কারে 2024-এর গণ অভ্যুত্থানকে 1971-এর মুক্তিযুদ্ধের কাতারে রাখা হয়েছে, তা তারা সমর্থন করে না। জাতীয় সংসদ ভবনে মতামত জমা দেওয়ার পর দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, তারা গণপরিষদ বা গণভোট নয়, আগে জাতীয় নির্বাচনের কথা বলেছেন। নির্বাচন কমিশনের ক্ষমতাকে যেন খর্ব করা না হয় সেই বিষয়েও মতামত দিয়েছে বিএনপি। রাহুল রায় জানাচ্ছেন। 6টি সংস্কার কমিশনের 166টি সুপারিশ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছিল জাতীয় ঐক্যমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোর কাছে মতামত চাওয়া হয়েছে। সেই সুপারিশগুলোর উপর রাজনৈতিক দলগুলো তাদের মতামত জানাচ্ছে। জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে মতামত জমা দেয় বিএনপি। 3 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেয়া সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, বেশিরভাগ সুপারিশে তারা একমত থাকলেও কিছু বিষয়ে আপত্তি আছে। সংবিধানের প্রস্তাবনা, যেটা প্রিয়াম্বল নামে বেশি সবাই চেনে আর কি, এখানে
ওনারা 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সাথে একই কাতারে 2024 সালের গণ অভ্যুত্থানকে নিয়ে এসছেন, যেটা আমরা মনে করি সমীচীন নয়। আগের প্রেমবলি থাকা উচিত। 2024 সালের গণ অভ্যুত্থানের অংশটি আমরা সংবিধানের অন্য জায়গায় কিভাবে তফসিলে, চতুর্থ তফসিলে অ্যাকোমোডেট করা যায় সেটা পরে আলোচনা করা যায়। রাষ্ট্রের নাম পরিবর্তন কিংবা গণপরিষদ বা গণভোটের পক্ষে নয় বিএনপি। গণভোট যদি প্রথমে দিয়ে কোনো সংবিধান গ্রহণের ক্ষেত্রে যদি জাতি একমত হয় সেটা আলাদা প্রশ্ন, কিন্তু আমরা মনে করি আগে সংসদ নির্বাচন করা উচিত, গণভোট নির্বাচন নয়। আমরা আগে মনে করি জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিকভাবে এটি রাজনৈতিক সরকারের প্রতিষ্ঠা হলে সমস্ত আলাপ আলোচনা এবং সমস্ত বিষয়াবলী ওখানেই হতে পারবে। নির্বাচন কমিশনের ক্ষমতা যেন খর্ব না হয় সে ব্যাপারেও মতামত দিয়েছে বিএনপি। নির্বাচন কমিশনের ক্ষমতাকে খর্ব করার জন্য এই সংস্কার কমিশন কিছু রিপোর্ট দিয়েছে, প্রতিবেদন দিয়েছে, যেগুলো আমরা মনে করি নির্বাচন কমিশনের স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ। নাইডির কার্যক্রম পুরোটা নির্বাচন কমিশনের হাতে রাখা উচিত। আমরা সরকারকে আহ্বান জানাবো যে অর্ডিন্যান্সের মাধ্যমে সেটা সংশোধনীটা দিয়ে নির্বাচন কমিশনের হাতে ডিলিমিটেশনের এখতিয়ারটা রাখা হোক, আলাদা কোনো প্রতিষ্ঠানের হাতে রাখার বিষয়টা আমরা নাকচ করছি। সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন পরবর্তীতে আরো কিছু বিষয়ে পূর্ণাঙ্গ মতামত দেবে বিএনপি। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। ঐক্যমত্য কমিশনের কাছে দলীয় মতামত জমা দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুগ্ম আহ্বায়ক বলেছেন ৭২-এর সংবিধান দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের বিরুদ্ধে, এজন্য সংবিধান নতুনভাবে প্রণয়ন করতে হবে। নির্বাচনকালীন সরকার, বিচার বিভাগের জন্য স্বতন্ত্র সচিবালয়, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান একই ব্যক্তি হতে পারবেন কিনা এসব বিষয়েও মত দিয়েছে এনসিপি। তাফহিমুল ইসলাম জানাচ্ছেন। জাতীয় ঐক্যমত্য কমিশনে দলীয় মতামত জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। কমিশনের সহসভাপতি আলী রিয়াজের হাতে মতামতগুলো প্রস্তাবনা আকারে তুলে দেন এনসিপির সংস্কার কমিশনের প্রতিনিধি দল। পরে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে কি প্রস্তাবনা তুলে ধরা হয়েছে এ নিয়ে কথা বলেন নবগঠিত দলটির যুগ্ম আহ্বায়ক। ডেপুটি স্পিকার তারা দুজন প্রস্তাব করেছেন, আমরা বলেছি একজন হয় যথেষ্ট এবং এটা বিরোধী দল থেকে হওয়া উচিত। প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং মানে দলীয় প্রধান একই ব্যক্তি যেন না হয় এটা প্রস্তাব তারা করেছেন। আমরা বলেছি প্রধান এটা ঠিক আছে, কিন্তু প্রধানমন্ত্রী ও সংসদ নেতা একই ব্যক্তি হতে পারেন অর্থ বিল এবং দলের বিরুদ্ধে অনাস্থা ভোট ছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে স্বাধীন মতামত দিতে পারবেন সংসদ সদস্যরা। 2 হাউসের প্রস্তাব এসেছে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। এক্ষেত্রে আমরা বলেছি যে উচ্চ কক্ষের প্রার্থী এটা আপনাকে নির্বাচনের আগেই ঘোষণা করতে হবে। বিচার বিভাগের স্বাধীনতার ক্ষেত্রে আমরা বলেছি যে আর্থিক স্বাধীনতার কথা এসেছে, প্রস্তাব করেছেন। আমরা মনে করি এটা ভালো প্রস্তাব, কিন্তু বিচার বিভাগের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দাবি জানিয়েছে এনসিপি। শুধুমাত্র নতুন সংবিধান লেখার ক্ষেত্রেই গণপরিষদ ডাকতে হয় এই ধারণাটা ঠিক না। আমরা অনেকগুলো দেশের উদাহরণ দেখেছি, সেক্ষেত্রে তারা সংবিধানের বড় কোনো পরিবর্তনের ক্ষেত্রে গণপরিষদ নির্বাচনের আয়োজন করেছে। ডমিনিকান রিপাবলিকে এই পর্যন্ত 32টা সংবিধান গ্রহণ করা হয়েছে, থাইল্যান্ডে 20টা সংবিধান গ্রহণ করা হয়েছে, ভেনেজুয়েলায় 20টা সংবিধান, তাতে করে দেশগুলো পৃথিবী থেকে উড়ে যায় নাই। ফলে এই আলোচনাগুলো যারা করেন যে বাংলাদেশে ইতিমধ্যে একটা রাষ্ট্র আছে, ইতিমধ্যে সংবিধান আছে, আবার কেন দরকার, তারা ঠিক দাবি তোলেন বলে আমাদের কাছে মনে হয় না। সরকারকে সিদ্ধান্ত নিতে হবে জাতীয় রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে যে আগামী নির্বাচনটা গণপরিষদ নির্বাচন হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনে 166 প্রস্তাবের মধ্যে 22টি প্রস্তাবে এনসিপি একমত নয়, তবে 113টিতে একমত ও 29টিতে আংশিক একমত হয়েছে দলটি। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে দলীয় মতামত জমা দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। দুপুরে মতামত জমা দিয়ে দলের সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, জুলাই অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের এক কাতারে থাকতে পারে না, দুটি আলাদা বিষয়। সংবিধান নতুন করে প্রণয়ন নয়, সংশোধন হতে পারে বলে মত দিয়েছে সিপিবি। ওনারা বাস্তবায়নের জন্য বলছেন এটা গণপরিষদ করবে কি করবে না। আমরা মনে করি এই আলোচনা এখন কেন, কারণ গণপরিষদ তো আমাদের এজেন্ডা না। আদৌ গণপরিষদ করবো কি করবো না তা তো ঠিকই হয়নি, কিন্তু এই প্রশ্ন করার মধ্য দিয়ে আপনি নতুন কিছুকে যেন প্রভোগ করছেন। আমাদের এক্ষেত্রে পরিষ্কার কথা, সংবিধান সংশোধন, কারণ বাংলাদেশের বাস্তবতায় এখন আমরা সংবিধান নতুন করে লেখা একেবারেই অপ্রয়োজনীয় মনে করি। 7 থেকে 10 এপ্রিল বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনভেস্টমেন্ট সামিট। বিশ্বের 50টি দেশের 550 প্রতিষ্ঠান সামিটে অংশ নেবে, এমন তথ্য জানিয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বলছে, এই সামিটের মাধ্যমে সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশের বিনিয়োগের একটি পাইপলাইন তৈরি হবে। মুস্তাফা মল্লিক জানাচ্ছেন।
সেখান থেকে শুরু করি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের নিয়মিত সংবাদ সম্মেলন। প্রায় 2000-এর উপরে আসছে বিনিয়োগ সামিট নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান। কেন আমরা এই ইভেন্টটা করতে চাচ্ছি, তাদেরকে আসলে বাংলাদেশে ফিজিক্যালি ল্যান্ড না করালে তাদেরকে আমাদের জেনুইন ভিউটা দেওয়া খুব ডিফিকাল্ট। মাননীয় প্রধান উপদেষ্টা উনি আমাদের প্রধান অতিথি 9 তারিখ সকালের প্রোগ্রামটার জন্য একটা রুম দেওয়া হয়েছে, ফর এক্সাম্পল NBR কে একটা রুম দেওয়া হয়েছে, বাংলাদেশ ব্যাংককে একটা রুম দেওয়া হয়েছে, মিনিস্ট্রি অফ কমার্সকে, এরকম করে, এবং ইনফ্যাক্ট পলিটিক্যাল পার্টিগুলোকেও, যারা বড় বড় পলিটিক্যাল পার্টি আছে তাদেরকেও কিছু রুম দেওয়া হয়েছে। আইডিয়া হচ্ছে যে ইনভেস্টাররা যদি জানতে চান বাংলাদেশের সামগ্রিক বিনিয়োগের যে অবস্থা সেটা সম্বন্ধে তারা জানতে চান, পলিসি কন্টিনিউইটি সম্বন্ধে জানতে চান, ট্যাক্স রিলেটেড ইস্যু সম্বন্ধে জানতে চান, পলিটিক্যাল স্টেবিলিটি নিয়ে জানতে চান, এই যে কোনো ধরনের কনভারসেশন যদি তারা করতে চান তাহলে ওনারা এই বিভিন্ন রুমে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট সেট করে আধা ঘন্টার স্লটে তাদের সাথে বাইল্যাটারাল মিটিং করে ওই ব্যাপারে জানতে পারবেন। সো ওনাদেরকে আমরা একটা ফুল 360 ডিগ্রি ভিউ আসলে দেওয়ার চেষ্টা করব। প্রধান উপদেষ্টার চীন সফরে বাংলাদেশের প্রত্যাশা কি? বিডার চেয়ারম্যানের কাছে প্রশ্ন ছিল সাংবাদিকদের। চাইনিজ ইনভেস্টমেন্ট আমাদের জন্য এখন সবচেয়ে বড় একটা নাম্বার, এবং কিছু স্পেসিফিক ইন্ডাস্ট্রিতে তারা ইউজুয়ালি বেশি ইন্টারেস্টেড হয়। টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস, রিনিউয়েবল এনার্জি, এবং সেই সাথে ইলেকট্রনিক্স যেই পার্টটা, সেই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি লাইট ইঞ্জিনিয়ারিং, সব জায়গায় আমরা আশা করছি যে চাইনিজ ইনভেস্টররা ইন্টারেস্টেড হবেন। স্যারের ট্রিপটা যদিও একটা স্টেট ভিজিট, তো আমরা আশা করছি প্রায় 200 ইনভেস্টরের সাথে স্যারের হয়তো এই 2-3 দিনে দেখা হবে। আমাদের যদি কোনো একটা দেশে ইনভেস্টমেন্টের জন্য যাওয়া দরকার হয়ে থাকে, সেটা আমি বলবো যে প্রাইমারি সোর্স অফ ইনভেস্টমেন্ট উড ডেফিনেটলি বি চায়না। সংবাদ সম্মেলনে জানানো হয় বিনিয়োগ সামিটের মূল অনুষ্ঠানটি আন্তর্জাতিক টেলিযোগাযোগ পরিষেবাদাতা স্টারলিংকের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর আগারগাঁওয়ে বাণিজ্য মেলার পুরাতন মাঠে অনুষ্ঠিত হবে ঈদ উল ফিতরের জামাত, এমনটাই জানিয়েছেন স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভূঁইয়া। নগর ভবনের বুড়িগঙ্গা হলে আয়োজিত পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠানের লক্ষ্যে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় তিনি একথা জানান। শুধু ঈদ জামাতই নয়, বাণিজ্য মেলা মাঠে আনন্দ মিছিলের সঙ্গে থাকবে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। স্বল্পতা আছে, সেজন্য আমরা সারা দেশে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের যে লোকেশনটা সেটা একেবারে ঢাকার দক্ষিণ পাশে পড়ে যায়, আমাদের হাইকোর্টের পাশের প্রাঙ্গণে। সেক্ষেত্রে দেখা যায় ঢাকার অধিকাংশ মানুষই দূরত্বগত কারণে এখানে আসতে পারে না, এবং এখানেও সবসময় ওভার ক্রাউডেড থাকে। বাণিজ্য মেলার যে পুরাতন মাঠ, সেখানেও জামাত অনুষ্ঠিত হতে পারে, এবং সেখানে আমরা পুরো শুধু জামাত না, এটাকে একটা অনুষ্ঠানের মতো করে আয়োজন করছি। পাশাপাশি ঈদের মেলা থাকছে, ঈদ আনন্দ মিছিল থাকছে। সুতরাং এটা একটা মোটামুটি কর্মসূচির মতো কয়েকটা কর্মসূচি মিলিয়ে এবারের ঈদ আয়োজনটা সেখানে আমরা করছি। সুন্দরবনে চাঁদপাই রেঞ্জের কলমতেজি এলাকায় আগুন 25 ঘন্টা পর নিভেছে। শরণখোলা, বাগেরহাট, খুলনা, মোংলা, মোরেলগঞ্জ ও কচুয়া ফায়ার স্টেশনের মোট 6টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। তাদের সাথে কাজ করেন বন বিভাগের কর্মী, ভিলেজ কনজারভেশন ফোরাম, ভিলেজ টাইগার রেসপন্স টিম, কমিউনিটি পেট্রোল গ্রুপের 100-এরও বেশি সদস্য ও স্বেচ্ছাসেবকরা। শনিবার বেলা 11টার দিকে কলমতেজি বিল এলাকায় আগুনের সূত্রপাত হয়। পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, দুপুরে টহলরত বনকর্মীরা আগুন দেখতে পান। অগ্নিকাণ্ডের এলাকা নদী বা খাল থেকে প্রায় 3 কিলোমিটার দূরে হওয়ায় সরাসরি পানি সরবরাহ করা কঠিন হয়ে পড়ে। আগুন ছড়িয়ে পড়া রোধে ঘটনাস্থলের চারপাশে ফায়ার লাইন তৈরি করা হয়। সংবাদের এই পর্যায়ে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। বিরতির পর আমন্ত্রণ আরও একবার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিভিন্ন সংস্কার পদ্ধতি নিয়ে আলোচনার পাশাপাশি জনগণ কি চায় সে চিন্তা সবার আগে করতে হবে। জাতীয়তাবাদী সমমনা জোটের ইফতার ও দোয়া মাহফিলে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলা হয়েছিল, ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, এগুলো মেরামত করতে হবে বলেও মন্তব্য করেন তারেক রহমান। অনেক ব্যক্তি সংস্কার নিয়ে অনেক কিছু বলছেন, কিন্তু সংস্কারে বাংলাদেশে যে সংস্কার প্রয়োজন, বাংলাদেশের সকল কিছুতে যে সংস্কার প্রয়োজন, রাষ্ট্র কাঠামোর মেরামতে যে সংস্কার প্রয়োজন, কথাটি সবচেয়ে আগে সেদিন আমরাই বলেছিলাম যে সংস্কারের যেই বিষয়গুলো নিয়ে মিডিয়া গরম, সেই বিষয়গুলোর
কোনো রকম পরিবর্তন হলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হয়তো রাজনৈতিক দলগুলো উপকৃত হবে, রাজনীতিবিদরা উপকৃত হবেন হয়তো, বা পরিবর্তন হতে পারে রাজনীতির কিছু কিছু। কিন্তু আমাদের রাজনীতির সবচেয়ে বড় যে পুঁজি জনগণ, তাদের ইস্যুগুলোকে নিয়ে আমাদের কি কথা বলা উচিত না? তাদের ইস্যুগুলোকে নিয়ে আমাদের কি চিন্তা ভাবনা করা উচিত না? অবশ্যই উচিত, কারণ এটি হচ্ছে আমাদের রাজনীতি। তারাই আমাদের রাজনীতির সবচেয়ে বড় পুঁজি, জনগণ। সংস্কৃতি উপদেষ্টা জানিয়েছেন, এবছর পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ উদযাপনে সব জাতি গোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে। শোভাযাত্রায় ইসলামী সংস্কৃতির প্রতিফলন দেখা যাবে বলেও জানান সংস্কৃতি সচিব। পরিবর্তন আসতে পারে মঙ্গল শোভাযাত্রার নামেও। আরও জানাচ্ছেন রফিকুল পাশার। এবার বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ নতুনভাবে উদযাপনের উদ্যোগ নিয়েছে সরকার। উদযাপন উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ে বিশেষ বৈঠকে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বৈশাখে ছায়ানট সুরের ধারার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান করবে সাইমুম শিল্পী গোষ্ঠী। নববর্ষ 14 এপ্রিল একটা নতুন কিছু নিয়ে বাংলাদেশের সামনে আসবে, নতুন করে নতুন ঢঙে নতুন রঙে সাজিয়ে সিদ্ধান্ত নিয়েছেন, সেখানে আমরা সবাই একমত হয়েছে। যেভাবে অনুষ্ঠান এত বছর ধরে করে আসছি, আমরা সেই ধারায় করব। সমাজ থেকে কোনো রীতিকে বাদ দেওয়া ভালো নয় মন্তব্য করে সংস্কৃতি উপদেষ্টা বলেন, নিরাপত্তা নিশ্চিত করে এবার পহেলা বৈশাখ সবার উৎসবে পরিণত করা হবে। এর নাম ছিল আনন্দ শোভাযাত্রা, সেখান থেকে হয়েছে মঙ্গল শোভাযাত্রা, রাইট? যে নাম একবার পরিবর্তিত হয়েছে, যদি সবাই সর্বসম্মত হয় তাহলে আবার পরিবর্তন হতে পারে, আবার যদি সবাই সম্মত হয় পরিবর্তন নাও হতে পারে। এটা কালকে সবাই নির্ধারিত হবে। শোভাযাত্রা যেটা, এটা বাঙালিদের শোভাযাত্রা না, এই শোভাযাত্রা বাঙালি, চাকমা, মারমা, গারো প্রত্যেকের। ফলে আমাদেরকে দেখতে হবে যে আমরা এমন একটা নাম যেন না দিই যেটা শুধুমাত্র আমাদেরই হয়, ওরা আর ইনক্লুড হতে না পারে, ওরা যেন ব্র্যাকেটে না পড়ে যায়। একই সাথে আমরা তো এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, তো সেই হিসেবে ইসলামী সংস্কৃতির প্রতিফলন কিভাবে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। শোভাযাত্রায় রেওয়াজ ও পরিবর্তনের মিশ্রণ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। রেওয়াজ চাচ্ছি, সম্মান করতে চাচ্ছি, ঐতিহ্যকে সম্মান করতে চাচ্ছি, তার পাশাপাশি যে পরিবর্তনটি হয়েছে তাকেও জায়গা দিতে চাচ্ছি। পরিবর্তন এবং রেওয়াজের মিশ্রণ হোক। শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা তা নিয়ে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈঠক হবে। সেখানে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের যে স্বীকৃতি তাকে স্মরণে রেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান উপদেষ্টা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। গাজায় বন্দীদের মুক্তি দাবি জানিয়ে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে টানা তৃতীয় দিনের মতো ইসরায়েলে হাজারো মানুষের বিক্ষোভ চলছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শেনবেতের প্রধান রোনেন বারকে বরখাস্ত করার সরকারি সিদ্ধান্ত এবং গাজায় আবার হামলা শুরুর প্রতিবাদে রাজধানী তেল আবিবে প্রতিবাদ এবং বিক্ষোভ করেছেন তারা। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার আগে গোয়েন্দা তথ্য দিতে ব্যর্থ হওয়ার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোয়েন্দা প্রধান রোনেনকে বরখাস্তের সিদ্ধান্ত নেন। রোনেনের বরখাস্তের আদেশ আগামী 10 এপ্রিল কার্যকর করা হবে বলে জানানো হয়। এদিকে নির্বিচারে বোমা হামলা চালিয়ে শনিবার অন্তত 34 ফিলিস্তিনিকে হত্যার একদিন পর গাজার খান ইউনিসে হামলা চালিয়ে হামাসের এক নেতাকে হত্যা করেছে ইসরায়েল। নিহত ওই নেতার নাম সালাহ আল-ওয়ারদাউইল। তিনি হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ছিলেন। গাজার দক্ষিণাঞ্চলের শহর খান ইউনিসের আল মাওয়াসি এলাকায় হামলায় সপরিবারে নিহত হন তিনি। নিটোল টাটা বিশেষ সংবাদ। চট্টগ্রামের দ্বীপ জনপদ সন্দ্বীপের মানুষের শত বছরের যাতায়াত কষ্টের অবসান ঘটতে যাচ্ছে। 18 কিলোমিটার সাগর পথে পরীক্ষামূলকভাবে ফেরি চালু হয়েছে। বাণিজ্যিকভাবে চালু হবে 24শে মার্চ। যাতায়াত সংকটের অবসানে উচ্ছ্বসিত সন্দ্বীপবাসী। জাহিদ হাসান শাকিলের তথ্য এবং ভিডিও চিত্র নিয়ে জাকিয়া আক্তার জানাচ্ছেন। সীতাকুণ্ডের কুমিরা ঘাট থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট 18 কিলোমিটারের এই নৌপথ সন্দ্বীপ থেকে মূল ভূখণ্ডে যোগাযোগের প্রধান মাধ্যম। এই নৌপথে প্রতিদিন প্রায় 5000 মানুষ যাতায়াত করেন। যাত্রার ভোগান্তি আর দুর্ঘটনার বিপদ মাথায় নিয়ে এই রুটে চলাচল করেন সন্দ্বীপবাসী। আমাদের অনুভূতি যা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা সর্বপ্রথম মন আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি যে আজকের এই অবস্থার সম্মুখীন আমরা যেতে পারতেছি। ফেরিঘাটটা নিয়ে সন্দ্বীপের মানুষ প্রবল আগ্রহের সাথে ছিল।
মানে কখন এটা জানি উদ্বোধন হবে বা কখন চলাচল হবে। আমাদের অনেক দিনের স্বপ্ন এই ফেরির মাধ্যমে পূরণ হতে যাচ্ছে সন্দ্বীপবাসীর। প্রথমত আমরা আগে চাইলে গাড়ি সহকারে এভাবে আসতে পারতাম না, এই ফেরির কারণে আসা যাওয়া করতে পারতেছি। আমরা বিচ্ছিন্ন দ্বীপ, বাট হচ্ছে আমরা এখন বিচ্ছিন্ন না, এখন ফেরির মাধ্যমে আমরা গাড়ি নিয়ে যাতায়াত মানে সন্দ্বীপে নির্বিঘ্নে যাতায়াত করতে পারবো। সন্দ্বীপের 5 লাখ মানুষের দুর্ভোগ অবসানে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাট থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট পর্যন্ত পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ফেরি কপোতাক্ষ। বাণিজ্যিকভাবে চালুর পর প্রতিদিন একবার যাওয়া আসা করবে এই ফেরি। পারাপার করতে পারবে 25 থেকে 30টি প্রাইভেট কার কিংবা 10 থেকে 12টি বড় ট্রাক। উঠতে পারবেন 250 থেকে 300 যাত্রী। জোয়ার ভাড়ার সাথে টাইমিং করেই টাইট টেবিল ধরেই আসলে ফেরিগুলোকে যেতে হবে, আদারওয়াইজ ওই পারে যা দেখা যাবে বসে থাকতে হবে। তা ওই পাশে হয়তো কিছু বসে থাকা লাগতে পারে, কিন্তু ফেরিগুলো লোডিং আনলোডিংয়ে এখন আপাতত ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। ফেরি চালু হওয়ার পর চট্টগ্রাম থেকে সন্দ্বীপে চলাচল করবে বেশ কয়েকটি পরিবহন। ঢাকা ও গাজীপুর থেকে বিআরটিসি 2টি এসি বাস ফেরি যুগে সরাসরি যাবে সন্দ্বীপে। জাকিয়া আক্তার, চ্যানেল আই। এবারে কৃষি সংবাদ। শরীয়তপুরে জাজিরা উপজেলায় দিন দিন বাড়ছে উচ্চমূল্যের ফসল কালোজিরার আবাদ। অন্যান্য ফসলের তুলনায় কম লোকসানের ঝুঁকি থাকায় কৃষক অধিক পরিমাণ জমিতে কালোজিরা চাষ করছেন। এবারে প্রকৃতি সংবাদ। একসময় রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের পরিবেশ ছিল রুক্ষ শুষ্ক। পানি সংকটের পাশাপাশি বৈরী পরিবেশে ফসল উৎপাদন করতে রীতিমতো যুদ্ধ করতেন স্থানীয়রা। তবে সেই জমিতেই এখন উৎপাদিত হচ্ছে 3 ফসল। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মতৎপরতায় ফসল উৎপাদনের পাশাপাশি প্রকৃতি পরিবেশে এসেছে আমূল পরিবর্তন। সবুজে সবুজে ছেয়ে গেছে বরেন্দ্র অঞ্চলের মাঠ। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজধানীতে শুরু হয়েছে র্যাঙ্ক সিমার্ড ওলেট ফেয়ার। সকালে গুলশানের 12 ভূঁইয়া টাওয়ারে ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে নতুন এই টিভি নিয়ে বক্তারা বলেন, ওলেট সিরিজ টেলিভিশন শুধুমাত্র উন্নত প্রযুক্তির উদাহরণ নয়, এটি গ্রাহকদের জীবনের অংশ হয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে বিনোদনের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে। অনুষ্ঠানে এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জেরাল্ড শুন এবং অন্যরাও ছিলেন। রমজান মাসে ইফতারের আগে লাইফ বয় টাইম ক্যাম্পেইনের আয়োজন করেছে ইউনিলিভার বাংলাদেশ। রোজায় ইফতার বাজার মানেই উৎসব মুখর পরিবেশে হাজার মানুষের সমাগম। ফুড সেফটি ও হাইজিন নিয়ন্ত্রণে দেশের লিডিং ফার্স্ট মুভিং কনজিউমার গুডস এফএমসিজি ব্র্যান্ড লাইফ বয় বেশ কয়েক বছর ধরে কাজ করছে। এরই ধারাবাহিকতায় এবারে লাইফ বয় হ্যান্ড ওয়াশ ইফতারের আগে লাইফ বয় টাইম ক্যাম্পেইনের আয়োজন করে, যার মূল উদ্দেশ্য খাবার খাওয়ার আগে হাইজিন রক্ষা করে মানুষকে হাত ধোয়ার আগ্রহী করে তোলা। হাত ধোয়ার সাথে সাথে জীবাণু থেকে সুরক্ষিত রাখাও ক্যাম্পেইনের লক্ষ্য। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর খেলার খবরে থাকছে। পর আপনাদের সাথে আছি চ্যানেল আই সংবাদ নিয়ে। জাতীয় পরিচয়পত্র সংশোধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিচ্ছে এনআইডি বিভাগ, জানিয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির। দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পেশাজীবী প্রবাসী বাংলাদেশিদের এনআইডি সংশোধনে আলাদা ফর্ম ব্যবহার করা হবে। গত 2.5 মাসে 2,78,000 জাতীয় পরিচয়পত্রের আবেদন সংশোধন সম্পন্ন হয়েছে। মহাপরিচালক জানান, গত 22 মার্চ পর্যন্ত ভোটার হতে আবেদন পড়েছে 47,54,000। এনআইডি সংশোধন প্রক্রিয়ার সাথে জড়িত কেউ অনিয়ম করলে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক। আমরা এরই মধ্যে থেকে 2,78,000 আমরা নিষ্পত্তি করতে পেরেছি। আমরা আমাদের কনফিডেন্স জন্মেছে যে আমরা যদি জুন পর্যন্ত কাজ করি তাহলে এই পেন্ডিং 4 লক্ষ আমরা শেষ করতে পারবো। এবার খেলার খবর। সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। আশুলিয়ায় 6 জনকে হত্যার পর পোড়ানো মামলার প্রতিবেদন প্রসিকিউশনের হাতে। আওয়ামী লীগের বিচারের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত, মন্তব্য।
সংবিধান সংস্কারে 24 ও 71-কে এক কাতারে রাখার সমর্থন করে না বিএনপি। জাতীয় ঐক্যমত্য কমিশনের দলের মতামত জমা। সংস্কার নয়, নতুন সংবিধান চায় জাতীয় নাগরিক পার্টি। 72-এর সংবিধান দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের বিরুদ্ধে বলে দাবি। ঢাকায় ইনভেস্টমেন্ট সামিট 7 থেকে 10 এপ্রিল। বিশ্বের সাথে বিনিয়োগের পাইপলাইন তৈরি হবে বলে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের আশা। এবং সুন্দরবনে চাঁদপাই রেঞ্জের আগুন নিভেছে 25 ঘন্টা পর। ফায়ার সার্ভিসের 6 ইউনিটের সাথে বন বিভাগ ও স্বেচ্ছাসেবীদের চেষ্টা।